নমস্কার, আমি অমিত। আর তোমরা এখন শুনছো অলৌকিক। বন্ধুরা, আমাদের মতো সাধারণ মানুষ যারা, আমাদের সঙ্গে যেমন অদ্ভুত ঘটনা ঘটে, তেমনি নামি দামি মানুষদের জীবনেও অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে গিয়েছে, যার খবর আমরা হয়তো এখন রাখি না। রাখলে এটা বলার দুঃসাহস মানুষ দেখাতো না যে অলৌকিক বলে কিছু হয় না। তেমনি প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ওনার জীবনেও এমন অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে গিয়েছে। যিনি জীবদ্দশায় নিজের মৃতদেহ দেখে গিয়েছিলেন, সে ঘটনা তোমাদের শুনিয়েছিলাম। আজ শোনাবো ওনার জীবনে ঘটে যাওয়া আরো কিছু ঘটনা, যেগুলি শেয়ার করেছে সীমাদি। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাগুলি অলৌকিকে শেয়ার করার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে এত সুন্দর সুন্দর থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। আর বন্ধুরা, এমন ঘটনা যদি তোমাদের কাছেও থেকে থাকে, চটপট পাঠিয়ে দাও। আর যদি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব না করা থাকে, তাও চটপট করে দাও, যাতে কোনো এপিসোড তোমাদের মিস না হয়ে যায়। এবারে তাহলে আসি আজকের প্রথম ঘটনায়। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো ভাই, আমি তোমার সীমাদি, আসানসোল থেকে বলছি। অনেকদিন আগে তোমাকে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের আশ্চর্যকর একটি ঘটনা বলেছিলাম। আজ তোমাকে বলবো ওনার জীবনে ঘটে যাওয়া আরো বেশ কিছু ঘটনা। লেখকের জীবন ছিল খুবই সাধারণ। ওনার প্রথম স্ত্রী গৌরীদেবী মারা যাওয়ার পর উনি আরো ভেঙে পড়েছিলেন, আরো একা হয়ে গিয়েছিলেন। এমনিতে তিনি ছিলেন খুবই প্রকৃতি প্রেমিক, নদী, পাহাড়, অরণ্য খুব ভালোবাসতেন। সহধর্মিণীকে হারানোর পর তিনি প্রকৃতির আরো সান্নিধ্যে চলে গিয়েছিলেন। ঘুরে ঘুরে বেড়াতেন, সময় জ্ঞান থাকতো না। কারণ প্রকৃতির চেয়ে বড় কোনো শোক নিবারণের ওষুধ হয় না। এমনই একদিন তিনি গভীর অরণ্যে একটু সময় কাটাচ্ছিলেন। সন্ধে হয় হয় এমন সময় একজন সাধু সেখানে আসেন। লেখককে তিনি একাকী দেখতে পান। তারা তো মানুষের অন্তর পড়তে পারতেন। লেখককে বলেন, কি রে, জানিস না আত্মার বিনাশ নেই? তবে এত দুঃখ কিসের? সে আছে, দেখতে চাস তাকে? লেখক তখন আগ্রহ প্রকাশ করলেন। গৌরীদেবীকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন। সেই সাধুটি তখন বলেন, তবে চক্রাবধানে বস, দেখতে পাবি তাকে। অর্থাৎ প্ল্যানচেট। বর্তমানে আমরা যেসব ঔষধি আবিষ্কার নিয়ে বিচলিত হই, আমাদের ধর্মশাস্ত্রে হাজার হাজার বছর আগে থেকেই সেগুলির বর্ণনা করা হয়েছে। প্ল্যানচেটও তাই, যার মাধ্যমে মৃত ব্যক্তির আত্মাকে ডাকা যায়, তার সঙ্গে কথা বলা যায়। সাধুর ওই কথা লেখকের মনে খুব গভীর প্রভাব ফেলে। তারপর থেকেই তিনি এসব বিষয় নিয়ে চর্চা শুরু করলেন। তিনি বলতেন, আত্মাদের মধ্যেও ভালো মন্দ আছে। যারা ভালো আত্মা, তারা সাধারণত সন্ধেবেলায় আসে, মিডিয়ামের উপরে ভর করে প্রশ্নের উত্তর দেয়। আর যারা মন্দ বা দুষ্ট আত্মা, তারা সাধারণত গভীর রাতে আসে, যারা পুরো শরীরের উপরে ভর করে, জীবনহানি পর্যন্ত ঘটাতে পারে, আর সহজে এরা যেতে চায় না। লেখক তারপর সেই প্ল্যানচেট করে তার প্রথম স্ত্রী গৌরীদেবীর আত্মাকেও ডেকেছিলেন, তার সঙ্গে কথা বলেছিলেন। এমনকি এই প্ল্যানচেট করার জন্য একসময় তাকে খেসারতও দিতে হয়েছিল। তাকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়। সেও এক রোমাঞ্চকর ঘটনা। হয়েছিল কি, এক জায়গায় তিনি একটি স্কুল শিক্ষকের চাকরি পেয়ে সেখানে গিয়েছিলেন। লেখকের মধ্যে প্রথম থেকেই একটি অদ্ভুত ক্ষমতা ছিল। তিনি কোথাও গেলে সেই জায়গার ভাইবটা বুঝতে পারতেন।
জায়গাটা ভালো নাকি মন্দ, শুভ নাকি অশুভ, সেসব ঠাহর করতে পারতেন। কিছু যে একটা অমঙ্গল হবে সেখানে, সেটা তিনি প্রথম থেকেই আন্দাজ করতে পারছিলেন। যাই হোক, এরপর চাকরিতে যোগ দিলেন, নিষ্ঠা সহকারে কাজও করতে লাগলেন। লেখালেখির সুবাদে ওনার বেশ নামডাকও ছিল, সেই জন্য ওনার সহকর্মীরা ওনাকে হিংসে করতেন, ওনাকে অপবাদ দেওয়ার বা পর্যদস্ত করার চেষ্টা করতেন। যেমন ওই স্কুলেরই পাশ দিয়ে একটি রাস্তা চলে গিয়েছিল, সেখান থেকে গ্রামের মেয়ে বউরা পুকুরে জল আনতে যেতেন। সেখানে উমারানী বলে একজনের সঙ্গে লেখকের ভালো পরিচয় হয়। লেখক তাকে বৌদি বলে সম্বোধন করতেন। তার নাম জড়িয়ে লেখকের বিরুদ্ধে অনেক দুর্নামও রটিয়েছিলেন তারা। লেখকের চরিত্রে কালি ফেলার চেষ্টা করেছিলেন, যদিও তাতে খুব একটা কৃতকার্য হননি তারা। তবে পরবর্তীকালে ওই প্ল্যান চেট করার জন্য তিনি বিপদেও পড়েছিলেন। একবার স্কুল পরিদর্শনের জন্য স্কুলে ইন্সপেক্টর এসেছিলেন। আগেকার দিনে স্কুল পরিদর্শনের জন্য এরকম তারা আসতেন। তিনি ছিলেন বাস্তববাদী তথা নাস্তিক। ভূত প্রেত বা অলৌকিক অস্তিত্বে তিনি বিশ্বাস করতেন না। কিন্তু এসব নিয়ে কথা উঠতেই লেখক তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তিনি প্রমাণ দিয়ে দেখাবেন সত্যি এসব আছে কিনা। ঠিক হলো, স্কুলের কোনো একটা ফাঁকা রুমে রাতের বেলায় তিনি প্ল্যান চেট করে দেখাবেন সত্যি সত্যি এসবের অস্তিত্ব আছে কিনা, তবে উপস্থিত থাকতে হবে তাকে। সেই মতো যথাসময়ে তারা উপস্থিত হলেন। লেখক প্ল্যান চেটের মাধ্যমে মৃত আত্মাকে নামিয়ে এনে সেটা প্রমাণ করেও দেখালেন। বিরোধীরা তখন একটা বড় হাতিয়ার পেয়ে গেল আঘাত করার। মা সরস্বতীর পবিত্র মন্দিরে কিনা ভূত প্রেত কালো জাদু করা, এই মুহূর্তে একে সরানো হোক। পরিস্থিতি উত্তাল হয়ে উঠল। ওই উত্তাল পরিস্থিতির চাপে পড়ে শেষ অবধি লেখককে চাকরি ছেড়ে দিতে হলো। জীবদ্দশায় এমন অসংখ্য ঘটনা ঘটেছিল ওনার জীবনে, কিন্তু লেখকের মৃত্যুর পরেও এমন কিছু ঘটনা ঘটে যায় যা আজও ব্যাখ্যাহীন। লেখক মারা যাবার আগে থেকেই লেখকের দ্বিতীয় স্ত্রী কল্যাণী দেবীর কাছে একটি উড়ো চিঠি আসতো। সেখানে নাম ঠিকানা কিছুই উল্লেখ থাকতো না। কে পাঠায়, কেন পাঠায় কিছুই জানা যেত না। তাতে একটাই কথা লেখা থাকতো, এক্ষুনি এই জায়গা ছেড়ে চলে যাও, না হলে বিপদ হবে। কল্যাণী দেবী তাতে খুব একটা গুরুত্ব দিতেন না। কেউ একজন একটা উড়ো চিঠি পাঠিয়ে কি বলল, আর তা শুনে কেউ সঙ্গে সঙ্গে তল্পিদল্পা গুটিয়ে হাঁটা দেয় নাকি? কিন্তু লেখক মারা যাওয়ার পরেও সেই চিঠি আসতে থাকে। তাতে তখন ওই একই কথা লেখা, এক্ষুনি এই জায়গা ছেড়ে চলে যাও, না হলে বিপদ হবে। কল্যাণী দেবী ভাবেন, স্বামীকেই যখন হারালাম, তার চেয়ে আর বড় বিপদ কি হতে পারে। বৌদির সেই দুর্দিনে ওনার দেওর তখন পাশে ছিলেন, যে দাদা চলে গিয়েছে তো কি হয়েছে, আমরা সবাই আছি, চিন্তা নেই। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস, সেই দেওরও আর বেশি দিন থাকেনি। ঘাটশিলায় যেখানে লেখকের শেষকৃত্য সম্পন্ন হয়, লেখক মারা যাওয়ার ঠিক 7 দিন পর সেখানে পাওয়া গিয়েছিল তার ভাইয়েরও মৃতদেহ। তার কিছুটা দূরেই পড়েছিল একটা কার্বলিক অ্যাসিডের শিশি। ঘাটশিলায় তখন খুব সাপের উপদ্রব ছিল, ঘরে ঘরে তাই কার্বলিক অ্যাসিড রাখা থাকতো। লেখক পুত্র বাবলু তখন বেশ ছোট, তাই ওই শিশিটা আলমারিতে তুলে রাখা ছিল। কিন্তু সেটা ওই লেখকের ভাইয়ের কাছে পাওয়া গেল কি করে, সেই রহস্যের মীমাংসা আজও হয়নি। আর সত্যিই তো, এগুলি কি বিপদ নয়? যিনি চিঠি পাঠাতেন তিনি কি আগে থেকেই জানতেন সব, যে ভবিষ্যতে কি হবে? আর কিসের ভরসায় থাকবেন তারা সেখানে? তাই কল্যাণী দেবী আর থাকেননি ঘাটশিলায়। ছেলে বাবলুকে নিয়ে চড়ে বসেন কলকাতাগামী ট্রেনে।
তো এই ছিল বন্ধুরা আজকের ফার্স্ট ঘটনা। একজন স্বনামধন্য লেখকের জীবনে এত মর্মান্তিক পরিণতি। এই সবই কি কাকতালীয়, সবই কি ভুয়ো, তা কি করে হয়? তো এবারে তোমাদের শোনাবো আজকের দ্বিতীয় ঘটনা। এটা শেয়ার করেছে পিয়ালি কুণ্ডু। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি অলৌকিকে শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদেরকে বলি, তোমাদের কাছেও যদি এমন ঘটনা বা অভিজ্ঞতা থেকে থাকে তাহলে চটপট এখানে শেয়ার করে দাও। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া বা থাম্বনেলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে তার কোনো মানে নেই। সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার, মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্বও আমার। তাই নির্ভয়ে এবং নিঃসংকোচে তোমরা এখানে ঘটনায় শেয়ার করতে পারো। এবারে আসি আজকের দ্বিতীয় ঘটনায়। হাই দাদা, আমি পিয়ালি কুণ্ডু খড়দা থেকে বলছি। আজ আমি তোমাকে আমার বাবার সঙ্গে ঘটা একটা রোমহর্ষক ঘটনা বলবো। 2007 কি 2008 হবে, সালটা আমার ঠিক মনে নেই, কারণ তখন আমি অনেকটাই ছোট। তখন টিটাগড় স্টেশনের কাছে আমার বাবার একটি কাপড়ের দোকান ছিল। ঈদের সময়, পুজোর সময়, বিয়ের সিজনে খুব ভিড় হতো। দোকান পুরো লন্ডভন্ড হয়ে যেত। সেসব আবার সাজিয়ে গুছিয়ে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত বাবার। তার মধ্যে সেদিন কি করে দোকানে একটু আগুনও লেগে গিয়েছিল। খুব একটা ক্ষয়ক্ষতি কিছু হয়নি, কিন্তু অন্য দিনের তুলনায় সেদিন আরো রাত হয়ে যায়। বাড়িতে আমি, মা সবাই চিন্তা করছিলাম যে এত দেরি হচ্ছে কেন বাবার। যাই হোক, সেসব ঠিকঠাক করে বাবা যখন বেরোলো তখন অলরেডি অনেক রাত হয়ে গিয়েছিল, ট্রেন হাত ছাড়া। তখন বাবা ভাবে, যা এত রাতে আবার ঘুরে যাও, গাড়ি ধরো, পাবো কিনা তারও ঠিক নেই, ভাড়াও নেবে বেশি। তার চেয়ে তো একটা স্টেশন মাত্র, জোর পায়ে হেঁটে গেলে আর কতক্ষণ লাগবে। এই ভেবে রেললাইন ধরেই বাবা হাঁটতে শুরু করে। কোনো লোকজন নেই, জায়গায় জায়গায় ঘুটঘুটে অন্ধকার। তারপর হঠাৎ বাবা শুনতে পায় পেছন পেছন একটা হাঁটার শব্দ। বাবা একবার পেছন ঘুরে তাকায়, দেখেছে না, কেউ তো নেই। বাবা তখন ভাবে যে নিজেরই হাঁটার শব্দ পেয়েছে হয়তো। কিন্তু আরো কিছুটা চলার পর বাবার সেই ভুলটা ভাঙল। না, পেছন পেছন সত্যি সত্যি কেউ আসছে। বাবা তখন আবার একবার পেছন ঘুরে তাকালো, এবারও কিছু দেখতে পেল না। তারপর যে একটু নিচের দিকে তাকায়, আবার সারাটা গা কেমন কাটা দিয়ে ওঠে। কোনো মানুষজন নেই, শুধু একজোড়া পা হাঁটছে বাবার পেছন পেছন। হাঁটু পর্যন্ত কাটা দুটো মানুষের পা। ওই দেখে তো বাবা চূড়ান্ত ভয় পেয়ে যায়। তখন অন্ধকার নির্জন রেল লাইনের উপর দিয়ে দুটো কাটা পা যদি এভাবে পেছন পেছন হেঁটে আসে, কার না ভয় লাগবে বলো তো? বাবা তখন পড়ি কি মরি করে ওই রেল লাইনের ওপর দিয়ে দৌড়তে থাকে। বাড়িতে যখন পৌঁছয়, ঘেমে পুরো স্নান করে গিয়েছিল মানুষটা। মা বলে যে কি হয়েছে তোমার, কিন্তু বাবা তখন ঠিকমতো কথাও বলতে পারছিল না, এতটা ভয় পেয়ে গিয়েছিল। আসলে কত লোক তো এই ট্রেনে গলা দেয়, কাটা পড়ে, তারা কি সবাই মুক্তি পেয়ে যায়? আশেপাশেই ঘুরে বেড়ায়। কপাল খারাপ থাকলে মানুষ তখন এদের পাল্লায় পড়ে। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। খুবই ছোট্ট একটা ঘটনা, কিন্তু দুর্দান্ত ভয়ের। কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে মনীষা কাকিমা লিখেছে, বাপ রে বাপ, কি সাংঘাতিক ঘটনা, তোমার বলার ধরন তো সাংঘাতিক। জবা চক্রবর্তী লিখেছে, হ্যালো অমিতদা, ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি। আমার কমেন্টগুলো কি আপনি পাচ্ছেন না?
আমি 3বার কমেন্ট করলাম। খুব ভালো লাগলো ফার্স্টের ঘটনাটা। গর্ভবতী মানুষকেই ধরে, তাই গর্ভবতী মানুষকে ভালোভাবে থাকতে হয়। মিঠু পাত্র লিখেছে, অমিত, হাওড়া আমতা থেকে মিঠু পাত্র, খুব সুন্দর ঘটনা। অমিতা জেঠিমা লিখেছে, তোমার কণ্ঠে ঘটনা শুনবো বলে অপেক্ষায় থাকি, জানি দারুণ হবেই। মৌসুমী মুখার্জি লিখেছে, অমিত, তোমার কণ্ঠে অসাধারণ সুন্দর সুন্দর নানা রকম ঘটনা শুনছি, খুব ভালো লাগছে, ভালো থেকো ভাই। সমীর সরকার লিখেছে, অমিতদা, চমৎকার ঘটনা শোনালে। অজন্তা ঘরে লিখেছে, দুটো ঘটনাই খুব ভয়ের ঘটনা, কোথায় যে কি ঘটবে কেউ বলতে পারে না। সুরজিৎ লিখেছে, হ্যালো অমিতদা, কেমন আছো? ঘটনা শুনছি, জানি খুব ভালো হবে। সৌমিতা চক্রবর্তী লিখেছে, দাদা, জানি তোমার গলায় ঘটনা শুনতে ভালো লাগবে। এছাড়াও আরও কমেন্ট করেছো এমডি মঞ্জু ভুইয়া, সুদেশা সিংহা রয়, সুমন ঘোষ, বিশ্বজিৎ ভট্টাচার্য, সুলেখা পণ্ডিত, সুরদীপ কুণ্ডু সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা। তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।